बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। शेखदी আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ তসবির হোসেন সরকার নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আজ আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের একটি ক্লাস করব। আমি গত ক্লাসে তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা নিয়ে ক্লাস করেছিলাম। আজকে আমরা ওই একই অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ অধ্যায়ের অধ্যায় 10 স্থির তড়িতের তড়িৎ বলরেখা, তড়িৎ বিভব এবং ধারক নিয়ে একটি ক্লাস করব। আমি আজকে তোমাদের ক্লাসে জাস্ট এগুলো সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত কিছু ধারণা প্রদান করব। আশা করি তোমাদের উপকারে আসবে। তো আমাদের প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি সে সম্পর্কে আমরা আগে জানি। আমরা আগের ক্লাসে দেখেছি যে কোথাও যদি আমি একটা আধান স্থাপন করি তাহলে তার চারপাশে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তার চারপাশে কি হয়? একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। যে কোনো আধানের জন্য, হোক সেটি পজিটিভ হোক সেটি নেগেটিভ, যে কোনো আধানের জন্যই একটি আশেপাশে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্র কতটুকু অঞ্চল ব্যাপী কাজ করে বা কতটুকু অঞ্চল জুড়ে এটা সৃষ্টি হয় সেটি ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে কিছু কাল্পনিক রেখার কথা চিন্তা করেন, যেই কাল্পনিক রেখাগুলোকে তড়িৎ বলরেখা নামে চিহ্নিত করা হয়েছে। তার মানে তড়িৎ বলরেখা কি, এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিছু, এগুলো হচ্ছে কাল্পনিক রেখা। তড়িৎ বলরেখা কি? কাল্পনিক রেখা। তাহলে আমরা তড়িৎ বলরেখার সংজ্ঞাটা এভাবে দিতে পারি। একটি তড়িৎ ক্ষেত্রকে চিহ্নিত করার জন্য যে সকল কাল্পনিক রেখার সাহায্য নেওয়া হয় তাই হচ্ছে তড়িৎ বলরেখা। এখন ধরে নাও তড়িৎ বলরেখাগুলো কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি বা আমরা এর আগে দেখেছি একটি ধনাত্মক চার্জ যখন আমরা স্থাপন করব তখন তার ক্ষেত্রটা এভাবে সৃষ্টি হবে, অর্থাৎ ফোর্সগুলো এভাবে কাজ করবে। দেখো এখানে তার দিকগুলো হচ্ছে কোথায়? বাহিরের দিকে। দিকগুলো হচ্ছে বাহিরের দিকে। তাহলে এই যে এই রেখাগুলোকে আমরা বলরেখা হিসাবে চিহ্নিত করতে পারি। তাহলে দেখো এখানে আমি কি ধরনের আধান স্থাপন করেছি? প্লাস কিউ অর্থাৎ ধনাত্মক আধান স্থাপন করেছি। ধনাত্মক আধান যখন আমরা স্থাপন করব তখন আমার বলরেখার দিকগুলো হবে বাহিরের দিকে, অর্থাৎ বলরেখা বাহিরের দিকে কাজ করবে। আবার যদি আমরা একটা ঋণাত্মক রেখা স্থাপন করি, আমরা এখানে স্থাপন করি, ধরো -কিউ পরিমাণ চার্জ আমি স্থাপন করেছি, তাহলে সেখান থেকে যে আমার বলরেখাগুলো যে সৃষ্টি হবে তার দিক হবে ভিতরের দিকে। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে ধনাত্মক চার্জ থেকে বলরেখার উৎপত্তি হয়ে ঋণাত্মক চার্জে শেষ হচ্ছে। ধনাত্মক চার্জ থেকে বলরেখা উৎপত্তি হয়ে ঋণাত্মক চার্জে শেষ হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা চিত্র লক্ষ্য করি তাহলে আরো জিনিসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। ধরো এখানে আমার পজিটিভ চার্জ আছে, এখানে আমার নেগেটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে। তাহলে এখন বলরেখা কোন দিক থেকে সৃষ্টি হবে এবং কোন দিকে শেষ হবে? বলরেখাগুলো সৃষ্টি হবে ধনাত্মক দিক থেকে, ধনাত্মক চার্জ থেকে বের হয়ে যাবে। ধনাত্মক চার্জ থেকে বলরেখা নির্গত হবে আর বলরেখা আর ঋণাত্মক চার্জে যে ভিতরের দিকে যাবে, অর্থাৎ এইভাবে যাবে, তাই না? তাহলে এই টোটাল রেখাটাকে যদি সংযুক্ত করে দিই এরকম হচ্ছে, অর্থাৎ ধনাত্মক চার্জ থেকে সৃষ্টি হচ্ছে, ঋণাত্মক চার্জে যে শেষ হচ্ছে, এরকম অসংখ্য বলরেখা সৃষ্টি হবে।
দেখো প্রত্যেকটাই কি হবে, ধনাত্মক দিক থেকে সৃষ্টি হচ্ছে, বের হয়ে যাচ্ছে, আর ঋণাত্মক দিকে যা ঢুকে যাবে। ঠিক আছে, তো এরকম অসংখ্য চার্জ থাকবে। দেখো এই চার্জগুলো কি হচ্ছে, ধনাত্মক দিক থেকে বের হয়ে যাবে। এখন এই যে আমি চিত্রটা আঁকলাম, একটি ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ, তার বলরেখার কি রকম অবস্থা সৃষ্টি হবে সেই সম্পর্কে। এই চিত্র থেকে আমরা বলরেখার বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের ধারণা দেব। লক্ষ্য করো বলরেখার বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমত আমরা তো বলছি বলরেখা হচ্ছে কিছু কাল্পনিক রেখা। দ্বিতীয়ত বলরেখাগুলো পজিটিভ দিক থেকে সৃষ্টি হয়েছে, পজিটিভ চার্জ থেকে সৃষ্টি হয়েছে, নেগেটিভ চার্জে শেষ হয়েছে, অর্থাৎ বলরেখা পজিটিভ ধনাত্মক চার্জ থেকে সৃষ্টি হয়, ঋণাত্মকে যে শেষ হয়, এই একটা বৈশিষ্ট্য হতে পারে। দ্বিতীয়ত দেখো প্রতিটা বলরেখা কোনোটা কাউকে ছেদ করে না, অর্থাৎ বলরেখাগুলো পরস্পরকে কখনোই ছেদ করবে না, একটা বলরেখা আরেকটা বলরেখাকে কখনোই ছেদ করবে না। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, দেখো বলরেখাগুলো পরস্পরকে পার্শ্ব চাপ দেয়। পার্শ্ব চাপ কেন দেয়, দেখো এখানে আমরা একটা বলরেখা টোটাল সোজা ভাবে একটা স্ট্রেট লাইন অনুযায়ী গেছে, কিন্তু পরবর্তী বলরেখাগুলো একটু বেঁকে গেছে। এই বেঁকে যাওয়ার কারণটা হচ্ছে একটা বলরেখা আরেকটাকে পার্শ্ব চাপ দেয়, যার জন্য একটু বেঁকে দেয়। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে লক্ষ্য করতে পারি। তারপরও আরো অনেক কিছু বৈশিষ্ট্য আছে, সেটা তোমরা তোমাদের বই পড়লে তোমরা বুঝতে পারবে। এখন এখানে তো আমি দেখাইলাম একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, যে তাদের ভিতরে যেই আকর্ষণ বল সৃষ্টি হয় সেখানে বলরেখাগুলো কিভাবে কাজ করে। এখন আমি যদি একটা তড়িৎ ক্ষেত্রে দুইটাই পজিটিভ চার্জ অথবা দুইটাই নেগেটিভ চার্জ স্থাপন করি, তাহলে পরস্পরকে বিকর্ষণ করে, তাই না? তখন বলরেখাগুলোর অবস্থা কিরকম হয় আমরা একটু দেখি, লক্ষ্য করি। ধরো এখানে আমার একটা পজিটিভ চার্জ আছে, এইখানে আমার আরেকটা পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, তাহলে আমার বলরেখাগুলো তো বের হয়ে যাবে, এরকম হয়ে যাওয়ার কথা। এটা এরকম হওয়ার কথা। এরকম অসংখ্য বলরেখা বের হবে। এখন দেখো ঘটনাটা কি ঘটবে। ঘটনাটা ঘটবে এই বলরেখাগুলো, একটা বলরেখা বা এই বলরেখাগুলো যখন আমরা কাছাকাছি তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসবো, পরস্পরকে যখন বিকর্ষণ করবে, তখন বলরেখাগুলো বেঁকে যাবে। বলরেখাগুলো কি হবে, বেঁকে যাবে। কিভাবে বেঁকে যাবে, বেঁকে যে কি হবে, ধরো এইটা জায়গা বেঁকে এরকম হয়ে যাবে, আরেকটা জায়গা এরকম হয়ে যাচ্ছে। এদিকে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই যে মাঝের যে রেখাগুলো আছে সেটা পরে কি পরস্পরকে বিকর্ষণের কারণে টোটাল বেঁকে গেছে। তার মানে এখানে তোমার টোটাল বিকর্ষণ বলটা কাজ করতেছে, একটা বলের আরেকটা বলরেখাকে কিন্তু ছেদ করতেছে না, বা তারা কিন্তু পার্শ্ব চাপ দেওয়ার কারণেই তারা এইভাবে বেঁকে গেছে। তাহলে দুইটা পজিটিভ চার্জ যখন কাছাকাছি নেওয়া হয়, বলরেখার অবস্থাগুলো দাঁড়া যাচ্ছে এইরকম। ঠিক তেমনি যদি নেগেটিভ চার্জ হতো তখন কি হইতো, নেগেটিভ চার্জ হলে নেগেটিভ যদি হইতো তখন আর এগুলোকে আমরা বাহিরের দিকে না দিয়ে আমার ডিরেকশনটা হবে ভিতরের দিকে।
তখন হয়ে যাবে এরকম, যখন আমার দুইটা চার্জই নেগেটিভ হবে। যা হোক, তোমরা এখন বুঝতে পারছো যে কিভাবে আমার বলরেখাগুলো কাজ করে। এখন আমি আরেকটা বলরেখা তোমার চিত্র দেখাবো, যেখানে নাকি পজিটিভ এবং নেগেটিভ একাধিক চার্জ বিদ্যমান। অর্থাৎ ধরো আমার এখানে পজিটিভ 2 কুলম্ব চার্জ আছে, এখানে আমার 1 কুলম্ব নেগেটিভ চার্জ আছে, আবার এখানে আমার 1 কুলম্ব পজিটিভ চার্জ আছে। তাহলে এখানে আমি কয়টা চার্জ দেখলাম? তিনটা। একটা হচ্ছে পজিটিভ 2 কুলম্ব, একটা হচ্ছে নেগেটিভ 1 কুলম্ব, আর একটা হচ্ছে পজিটিভ 1 কুলম্ব চার্জ। তা তখন আমার বলরেখাগুলো কি রকম হবে? তো যেহেতু পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, বলরেখার সৃষ্টি হয়ে এদিক থেকে যে এই দিকে চলে যাবে। একইভাবে আবার এটাও এদিকে হবে। এখন লক্ষ্য করো, এভাবে কাজ করবে। আরো কিছু বলরেখা থাকবে। এখন এদিক থেকে আরো অনেকগুলো বলরেখা থাকবে। এইভাবে। তাহলে লক্ষ্য করে দেখো তোমরা, এখানে হচ্ছে পজিটিভ 2 কুলম্ব, তাহলে এখানে আমার আধান বেশি, এখানে নেগেটিভ 1, এখানে পজিটিভ 1, এখানে আধানগুলো মোটামুটি সমান। যেখানে যদি কোনো জায়গায় আধানের পরিমাণ বেশি থাকে তাহলে তার তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বেশি হয়, তার মানে সেখানে বেশি পরিমাণে বলরেখার সৃষ্টি হয়। আর যেখানে আধান কম, সেখানে তীব্রতা কম, সেখানে বলরেখার সংখ্যাও কম হবে। তাহলে দেখো এখানে আছে +2, এখানে আছে -1, তাহলে দেখা যায় এখানে যে পরিমাণ বলরেখার সৃষ্টি হবে এখানে তার থেকে অনেক বেশি পরিমাণ বলরেখা সৃষ্টি হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবং তোমরা বলরেখা চিত্র যখন তোমাদের যদি পরীক্ষায় আসে, তো তোমরা যখন বলরেখা আঁকবে তখন এই জিনিসটা একটু মাথায় রাখবে যে যেখানে আধান বেশি সেখানে আমরা একটু বেশি সংখ্যক বলরেখা দেব, আর যেখানে আধান কম সেখানে একটু কম সংখ্যক বলরেখা দেব। তো এই ছিল বলরেখা নিয়ে তোমাদের ধারণা। আশা করি তোমরা বলরেখা সম্পর্কে বুঝতে পেরেছ এবং তোমরা পরীক্ষায় আসলে তোমরা বলরেখা আঁকতে পারবে। তো এখন আমি যে টপিকসটাতে চলে যাব সেটা হচ্ছে তড়িৎ বিভব। এখন আমরা পড়ব তড়িৎ বিভব। আমার বলরেখা শেষ, তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব নিয়ে কথা বলার আগে আমি যে জিনিসটা তোমাদের একটু ধারণা দিতে চাই সেটা হচ্ছে অধ্যায় 4-এ তোমরা কাজ শক্তি ক্ষমতা নামে একটা অধ্যায় আছে, সেখানে গতিশক্তি এবং বিভব শক্তি নামে একটা টপিকস আছে। আশা করি তোমরা সেটা জানো বা পড়েছো। আমি ওইখানের একটা বিষয় তোমাদের একটু জানাবো। ধরো একটা বস্তুকে আমরা অভিকর্ষ বিভব শক্তির সমীকরণ কি জানি? EP = mgh। EP = mgh। এখান থেকে EP কে বলা হয় বিভব শক্তি, m হচ্ছে একটি বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর h হচ্ছে উচ্চতা। তো এখান থেকে আমরা দেখতেছি যে EP is proportional to h। কারণ কোন বস্তুর ভর যখন আমার নির্দিষ্ট থাকবে, অভিকর্ষ ত্বরণের মান নির্দিষ্ট, তখন আমার বিভব শক্তি নির্ভর করবে h বা হাইট বা উচ্চতার উপর। অর্থাৎ যত বেশি হাইট হবে তার বিভব শক্তি তত বেশি হবে, যত বেশি উচ্চতা হবে তার বিভব শক্তি তত বেশি হবে। অর্থাৎ ধরো এই ডাস্টারটা আমার হাতের এখানে আছে,
হাতের তলায় আছে। তো এখন এটাকে যদি আমি একটু উপরের দিকে তুলি, তার মধ্যে বিভব শক্তি থাকবে, আরো উপরে তুললে তার ভিতরে বিভব শক্তি আরো বেশি থাকবে, তার উপরে তুললে তার উপরে বিভব শক্তি আরো বেশি থাকবে। অর্থাৎ যত উচ্চতায় তুলবো তার মধ্যে তত বেশি বিভব শক্তি সঞ্চিত হতে থাকবে। এই সমীকরণ থেকেই আমরা সেটা বুঝতে পারি। এখন আমরা এখান থেকে একটা জিনিস তোমাদের ধারণা দিই, বিভব শক্তি কখন হচ্ছে। দেখো, আমরা একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দেবো তখন সেটা নিচের দিকে পড়ে যাবে। নিচের দিকে পড়ে যাবে কারণ অভিকর্ষ বলের কারণে, তাই না? যে একটা ধরো না, পৃথিবীর এইখানে একটা বস্তু আছে এমভরে, এটা উপরের থেকে ছেড়ে দিলে খুব দ্রুত নিচে পড়ে যাবে, কারণ অভিকর্ষ বল এদিকে কাজ করতেছে, ওজন কাজ করতেছে। কিন্তু বস্তুটাকে উপরে তুলতে হলে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুলতে হয়, অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুলতে হয়। তার মানে যত বেশি উপরে তুলবো তার তত বেশি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হবে এবং তার ভিতরে তত বেশি বিভব শক্তি জমা থাকবে। তার মানে আমরা বলতে পারি বিভব শক্তি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ করলে বস্তুর ভিতরে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাই হচ্ছে তার বিভব শক্তি। এই কথাটুকু মনে রাখলে তোমরা আশা করি তড়িৎ বিভব খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতা যখন আমরা ব্যাখ্যা করেছিলাম তখন আমি বলেছিলাম যে ধরো প্লাস কিউ একটা আধান আমরা রাখছি, তার আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে প্লাস কিউ। এখন আমি এই তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে আমি প্লাস কিউ পরিমাণ আধানকে স্থাপন করলাম। তো প্লাস কিউ পরিমাণ আধানকে যখন আমি এখানে স্থাপন করব তখন কি ঘটনাটা ঘটবে, তখন এই যে এই প্লাস কিউ চার্জ অর্থাৎ উৎস চার্জ এই পরক চার্জ অর্থাৎ টেস্ট চার্জের উপর একটা বল প্রয়োগ করবে, তাই না? এটার উপর একটা ফোর্স ক্রিয়েট করবে, তাই না? এই যে ফোর্সটা ক্রিয়েট করলো, এখন কোনো কিছুর উপর যদি আমরা ফোর্স দেই তাহলে সেটা কি হবে, সেটা তার অবস্থান থেকে সরে যাবে। এখানে ফোর্স দেওয়ার পরে কি হচ্ছে, কি হবে, এটা কি তার আগের জায়গায় থাকবে নাকি সরে যাবে? অবশ্যই সরে যাবে, সেটা হচ্ছে তার অবস্থার পরিবর্তন ঘটতে চেষ্টা করবে। তার মানে লক্ষ্য করে দেখো, আমি যেদিকে ফোর্স দিচ্ছি বস্তুটা ওই দিকেই সরে যাচ্ছে, যেদিকে ফোর্স দিচ্ছি বস্তুটা ওই দিকে সরে যাচ্ছে। তাহলে এইখানে এই বস্তুর উপরে যে পরিমাণ তড়িৎ বল সৃষ্টি হচ্ছে, তড়িৎ বল সৃষ্টি হয় সেটা হচ্ছে F = K Q, আর যে পরিমাণ দূরত্ব আমি ধরে নিই d দূরত্ব d স্কয়ার, তাই না? আচ্ছা, এই পরিমাণ তড়িৎ বল এখানে সৃষ্টি হচ্ছে। আর এখানে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে এই বিন্দুর জন্য, যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেই তড়িৎ ক্ষেত্রের সূত্রটা হচ্ছে E = F/Q, E = F/Q। আচ্ছা, এখন আমরা একটু লক্ষ্য করি এই E = F/Q, এখানে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা, আর এই Fটা হচ্ছে তড়িৎ বল, যে পরিমাণ বল সে অনুভব করবে সেই বলটা। এখন এই বলের দূরত্ব তার অবস্থানের পরিবর্তন করবে, তাকে এই অবস্থানটা থেকে, অর্থাৎ এটাকে আমি একটা নাম দিলাম A, আমি চিন্তা করে দেখি তাকে আমি এই A অবস্থান থেকে এখানে আমি B অবস্থানে নিয়ে যাব, A থেকে B তে নিয়ে যেতে হবে। তাহলে আমার যে ফোর্সটা এখানে কাজ করছে তার বিপরীত ফোর্সে কাজ করতে হবে, তাই না? এই ফোর্সের বিরুদ্ধে কাজ করে আমার এটাকে এখানে সরাইতে হবে, তাই না? তাহলে আমরা ধরে নিই A থেকে B এর দূরত্ব হচ্ছে r, A থেকে B এর দূরত্ব r। আচ্ছা, আর যে ফোর্সটার বিরুদ্ধে কাজ করতেছে সেটা হচ্ছে F ফোর্সের বিরুদ্ধে। তাহলে আমরা সূত্র জানি কি F W = F * r। W হচ্ছে কাজ, F হচ্ছে বল, আর r হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব বা সরণ। তাহলে কাজের সংজ্ঞা থেকে আমরা জানি W = F * r, তাই না? অর্থাৎ r দূরত্বে তাকে সরাইতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেই কাজের মানটা হচ্ছে এইটা, এবং এইটাই হচ্ছে আমার বিভব। এই কাজটাই আমার বিভব শক্তির যোগান দিবে। তাহলে লক্ষ্য করো
তাহলে আমার বিভব শক্তি কে করতেছে, ভি সমান সমান এফ ইনটু আর। এখন আমরা এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। আমরা তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞায় বলেছিলাম কোন একক আধানের উপর প্রয়োগকৃত বলই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একক আধানের উপর। অর্থাৎ আমরা যে প্লাস কিউ যে আধানটা ধরেছিলাম সেটাকে আমরা কি ধরবো, একক আধান। অর্থাৎ কিউ সমান সমান প্লাস ওয়ান, কিউ সমান সমান যদি আমি প্লাস ওয়ান ধরি তাহলে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি ই সমান সমান এফ প্লাস ওয়ান, দ্যাট ইজ এফ। তাহলে এফ আর ই সমান, এফ এবং ই সমান। তাহলে এফ আর ই যদি সমান হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, ভি সমান সমান এফ ই ইনটু আর। আবার চিন্তা করে দেখো ই এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যদি এই কিউ এর মান আমরা কি ধরেছিলাম, এই কিউ এর মান আমরা ধরেছিলাম 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইটা, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করো, সুতরাং আমরা এখানে একটু আসি, f সমান সমান k ইনটু কিউ বাই ডি স্কয়ার সমান সমান ই, সমান সমান ই। তাহলে আমরা ই এর জায়গায় এই ফর্মুলাটা বসাইতে পারি। তবে এখানে আমি দূরত্ব ধরেছি d, কিন্তু আমি এখানে দেখাইছি a থেকে b তে যাইতে আমার দূরত্ব হচ্ছে r, তাহলে আমি d এর জায়গায় r বসাইতে পারি। তাহলে d এর জায়গায় যদি আমি r বসাই তাহলে k ইনটু কিউ r স্কয়ার ইনটু r ডিভাইডেড বাই k ইনটু কিউ r স্কয়ার। এটা হচ্ছে তড়িৎ বিভবের সূত্র। তো শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, v ইজ ইকুয়াল k কিউ বাই, সরি এখানে r স্কয়ার r হবে, কিউ বাই r। এটা হচ্ছে কোন একটা বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আমরা এই সূত্রের সাহায্যে বিভব বের করতে পারি। তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে এই সূত্রের সাহায্যে আমরা বিভব বের করতে পারি। এখন লক্ষ্য করো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটু আগে বলেছি w সমান সমান f ইনটু r। তো আমি f যেদিকে ফোর্সটা কাজ করতেছে এক্ষেত্রে কিন্তু তার ফোর্সটা বিপরীত, ফোর্সটা কিন্তু বিপরীত। তাহলে আমরা ইচ্ছে করলে এখানে একটা মাইনাস সাইন ব্যবহার করতে পারি তার বিপরীত দিক বোঝানোর জন্য। ঠিক আছে, বিপরীত দিক বোঝানোর জন্য আমরা একটা মাইনাস সাইন ব্যবহার করতে পারি। মনে রাখবা বিভব সবসময় ঋণাত্মক কাজ, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ করে। তো কাজ আমরা দুই ধরনের জানি, একটা হচ্ছে বলের দ্বারা কাজ, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। বিভব হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, এই জন্য অনেক নেগেটিভ কাজ, নেগেটিভ হয়, এই জন্য ডি কে সবসময় নেগেটিভ হয়। এখন তাহলে আমরা দেখলাম ভি সমান সমান মাইনাস কে কিউ বাই আর স্কয়ার, সরি কিউ বাই আর। এটা আমরা পাইলাম। আচ্ছা, এখন লক্ষ্য করো প্লাস কিউ, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। তাহলে এ বিন্দুতে বিভব কি হবে, ধরে নিই ভি এ বিন্দুতে বিভব হচ্ছে ভি এ, বি বিন্দুতে বিভব কি হবে ভি বি, তাই না? এখানে আমি কি পরিমাণ চার্জ সঞ্চিত করেছি, প্লাস কিউ পরিমাণ চার্জ আমি সঞ্চিত করেছি। তাহলে এখন এই প্লাস কিউ পরিমাণ চার্জকে এ থেকে বি বিন্দুতে নিতে কৃত কাজ আমার ডাব্লিউ, এ থেকে বি বিন্দুতে নিতে আমার কৃত কাজ যদি ডাব্লিউ হয় তবে আমরা লিখতে পারি ভি বি মাইনাস ভি এ সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ভি বি মাইনাস ভি এ সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে দেখো, লক্ষ্য করো, তাহলে আমরা এখান থেকে আমরা বিভবের সংজ্ঞাটা দিতে পারবো। লক্ষ্য করো আমরা কি করেছি, এ থেকে প্লাস কিউ পরিমাণ চার্জকে বি বিন্দুতে নিতে আমার ডাব্লিউ পরিমাণ কাজ হলে ভি এ মাইনাস ভি বি সমান সমান ডাব্লিউ বাই কিউ।
এখান থেকে আমরা যেটা দিব সেটা হচ্ছে বিভব পার্থক্যের সংজ্ঞা দেব। কোন তড়িৎ ক্ষেত্রে বিভব পার্থক্য কি? কোন তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে একক চার্জকে সরিয়ে নিতে যে পরিমাণ কাজ করতে হবে তাই হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। অর্থাৎ আমি দেখো এ থেকে বি তে সরাই নিছি প্লাস কিউ পরিমাণ চার্জ। এখন আমি প্লাস কিউ এর মান যদি আমি ধরি প্লাস 1 কুলম্ব, তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে VA মাইনাস VB, সরি VB মাইনাস VA সমান সমান W, তাই না? তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে অভ্যন্তরে দুইটা বিন্দু, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে দুইটা বিন্দু, এক বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে একক ধনাত্মক চার্জকে সরিয়ে নিতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। ঠিক আছে? এখন লক্ষ্য করো, আমি যদি এই এ বিন্দুটাকে তড়িৎ ক্ষেত্রে না রেখে, এ বিন্দুটাকে তড়িৎ ক্ষেত্রে না রেখে তড়িৎ ক্ষেত্রের বাহিরে স্থাপন করতাম তখন কি হতো? তড়িৎ ক্ষেত্রে রাখলাম না, তড়িৎ ক্ষেত্রের বাহিরে স্থাপন করছি, তখন যেটা হইতো, যেহেতু এটা তড়িৎ ক্ষেত্রের বাহিরে, তাহলে এই বিন্দুতে বিভব VA এর মান হয়ে যাবে 0, VA এর মান হয়ে যাবে 0। তাহলে আমরা এই ফর্মুলা থেকে কি লিখতে পারি? দেখো VB মাইনাস V0 সরি 0 সমান সমান W বাই কিউ, W বাই কিউ, দ্যাট ইজ VB সমান সমান W বাই কিউ বা V ইজ ইকুয়াল W বাই কিউ। এখান থেকে আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা দিতে পারি। তড়িৎ ক্ষেত্রের বাহিরে যে কোনো বিন্দুর জন্য তার বিভব হয়ে যায় 0, তড়িৎ ক্ষেত্রের বাহিরে যে কোনো বিন্দুতে তার বিভব হচ্ছে 0, এবং তড়িৎ ক্ষেত্রের বাহিরে যে কোনো বিন্দুকে আমরা বলবো অসীম দূরত্ব, তড়িৎ ক্ষেত্রের বাহিরে যে কোনো বিন্দুকে বলবো অসীম দূরত্ব। তাহলে আমরা এই এ থেকে একটি একক ধনাত্মক আধানকে যদি আমরা কিউ আধান নিয়ে আসি, কিউ আধানকে বি বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ লাগবে? W পরিমাণ কাজ লাগবে। তাহলে অসীম দূরত্ব থেকে যদি আমরা বি বিন্দুতে কিউ পরিমাণ চার্জ আনতে যাই এবং তাতে যদি আমার W পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে VB মাইনাস 0 সমান সমান W ডিভাইডেড বাই কিউ। এখন VA এটার মান তো 0, তাহলে VB সমান সমান W বাই কিউ। এই VB কে আমরা শর্ট V হিসেবে চিহ্নিত করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কিসের সংজ্ঞা দেব? তড়িৎ বিভবের সংজ্ঞা দেব। কিভাবে দেখো, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় বা যে পরিমাণ নেগেটিভ কাজ সম্পাদিত হয় তাই হচ্ছে ওই বিন্দুর বিভব, তাই হচ্ছে ওই বিন্দুর বিভব। দেখো আমরা একটু আবার আরেকবার বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ নেগেটিভ কাজ সম্পাদিত হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে, তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে। ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি আবার। তড়িৎ বিভব অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতর
কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ ঋণাত্মক কাজ সম্পাদন হয় তাকে ওই ক্ষেত্রে ওই বিন্দুর বিভব বলে। দেখো আমি কি লিখেছি, অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতর কোন বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ ঋণাত্মক কাজ সম্পাদিত হয় তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে। তাহলে দেখো আমি এ থেকে বি বিন্দুতে নিয়ে আসছি, তাই না? এখন লক্ষ্য করো, এখানে আমি একটা কথা বলছি ওই বিন্দুর বিভব বলে। কেন ওই নির্দিষ্ট বিন্দুর বিভব বলবে? আমি ইচ্ছে করলে যদি এটাকে আরো কাছের দিকে নিয়ে আসতে চাই, সি বিন্দুতে নিয়ে আসি, তাহলে এখানে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে এখানে আনতে কি একই পরিমাণ কাজ সম্পাদিত হবে? না, একই পরিমাণ কাজ সম্পাদিত হবে না, আর বেশি পরিমাণ কাজ সম্পাদিত হবে। আধানের যত নিকটবর্তী যাওয়া যাবে তার বিভবের মান তত বৃদ্ধি পাবে। আধানের যত নিকটবর্তী যাওয়া যাবে তার বিভবের মান তত বৃদ্ধি পায়। এই জন্য বলতে হয় যে এক নির্দিষ্ট বিন্দু বিভব বলে। ঠিক আছে? তো আজকে আমরা বিভব কি জিনিস সেটা মোটামুটি একটু জানলাম। বিভব, আচ্ছা বিভব কি ধরনের রাশি? বিভব হচ্ছে স্কেলার রাশি, এর কোনো দিক নাই, স্কেলার রাশি। বিভব কেন স্কেলার রাশি? কারণ বিভব হচ্ছে কাজের পরিমাণ, কাজ হচ্ছে স্কেলার রাশি, বিভব হচ্ছে কাজের পরিমাণ, তাই বিভব হচ্ছে স্কেলার রাশি। বিভবের একক হচ্ছে ভোল্ট, একক ভোল্ট, বিভবের একক হচ্ছে ভোল্ট। তো বিভব কি রাশি? স্কেলার রাশি। বিভবের একক কি? ভোল্ট। বিভব কি কি বিষয়ের উপর নির্ভর করে? বিভব নির্ভর করবে আধানের উপর, আধানের পরিমাণ যত বাড়বে বিভব তত বেশি হবে। বিভব নির্ভর করবে যে বস্তুর উপর আধান রাখা আছে ওই বস্তুর আকৃতির উপর বা ওই বস্তুর ক্ষেত্রফলের উপর। বিভব নির্ভর করবে মাধ্যমের উপর। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বিভবের যে কথাগুলো বললাম এগুলো সম্পূর্ণটা হচ্ছে গাণিতিক বিষয়। তবে বিভবের আরেকটি ধারণা তোমাদের আমি দিতে পারি, সেটা হচ্ছে বিভব হচ্ছে ধরো দুইটা বস্তু চার্জিত আছে। ধরো এ একটা বস্তু, বি একটা বস্তু, দুইটা বস্তুর মধ্যে চার্জ আছে। ধরো এটার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এটার মধ্যে প্লাস কিউ 1 পরিমাণ চার্জ আছে। ঠিক আছে? একটার মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে, বা এটার মধ্যে আমরা চার্জ প্লাস কিউ এ, এটার চার্জ হচ্ছে প্লাস কিউ বি ধরে নিই আমরা। এখন বিভব নির্ভর করবে কিসের উপরে? যদি এই দুইটা বস্তুকে আমি কোনো তড়িৎ পরিবাহী দ্বারা যুক্ত করে দেই, এই দুইটা বস্তুকে যদি আমি কোনো তড়িৎ পরিবাহী দ্বারা যুক্ত করে দেই, তবে বিভব আমাকে নির্দেশ করবে কে ইলেকট্রন দেবে বা কে ইলেকট্রন নেবে। এই জিনিসটা আমরা বের করতে পারবো এই বিভবের উপরে। ঠিক আছে? তাহলে আমরা দুইটা বস্তুর যদি আমার আহিত করা থাকে এবং ওই দুইটা বস্তুকে যদি আমি কোনো তড়িৎ পরিবাহী দ্বারা যুক্ত করে দেই, তাহলে কি আমরা কিভাবে কি জানতে পারবো যে কে ইলেকট্রন দেবে কে ইলেকট্রন নেবে? সেই জিনিসটা আমরা জানতে পারবো বিভব দ্বারা। ঠিক আছে? ধরো এটা একটা সিলিন্ডার, এটা আরেকটা সিলিন্ডার। এই সিলিন্ডার এর পর্যন্ত পানি আছে, আর এই সিলিন্ডারে পানি আছে।
ঠিক আছে, এখন এটাকে আমি একটা চাবি দিয়ে আটকে রাখছি, চাবি দ্বারা এটাকে বন্ধ করা আছে। যদি আমি এই চাবি